আজকালকার যুগে বর্তমান যা পরিস্থিতি, অল্প ইনকামে কিন্তু ঠিকঠাক করে চলাটা খুবই মুশকিল। বাচ্চা কাচ্চার পড়াশোনা, টিউশন, খাওয়া দাওয়া, অসুখ বিসুখ, জামা কাপড় সমস্ত দিক থেকে যদি আমরা বিচার করতে যাই তাহলে কিন্তু একটা সংসারে প্রায় অনেকটা পরিমাণই ইনকাম থাকতে হবে আর কি। তো যাই হোক, তা আমাদের যেমন ইনকাম আমরা কিন্তু ঠিক তেমনভাবেই চলবো। একটা সংসারে কাজ করতে কিন্তু প্রচুর সময় লাগে, প্রচুর কষ্টও হয়। সেক্ষেত্রে একটা হেল্পিং হ্যান্ড হলে আমি জানি ভালো হয়, তবে সেই হেল্পিং হ্যান্ডটাকে রাখলেও কিন্তু তাকে মাসে অনেক টাকা মাইনে দিতে হয়। তো সেই মাইনের টাকাটা যদি আমরা একটু সেভিংস করি তাহলে হয়তো শরীরের দিক থেকে একটু পরিশ্রম হবে, আর যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে দেখবে সংসারে কাজকর্মগুলো করতে অতটাও কষ্ট লাগে না। অতটা কি, একদমই কোনো কষ্ট হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তাই আমরা এইভাবেই কিন্তু সংসারের জন্য প্রত্যেকটা গৃহবধূই চিন্তা করে থাকি। এতে কিন্তু হাজব্যান্ডেরও অনেকটা হেল্প হয়, আর নিজেদেরও কিন্তু অন্তত সংসারের যে টানাপোড়েনটা সেটা অনেকটা কম থাকে। গুড মর্নিং, সকলকে সুপ্রভাত। কেমন আছে সকলে? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। সকালে প্রথমে একটা ডিটক্স ওয়াটার দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে সময় ওই 8টা নাগাদ। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে তারপরে হাঁটতে চলে গেছিলাম। আজকে ঘুম থেকেও যদিও একটু লেট হয়ে গেছে উঠতে, তবুও যতটা পেরেছিলাম ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এই দুটো করে থুয়ে তারপরে চলে গেছিলাম হাঁটতে। হেঁটে এসে তারপরে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়ে আগে একটা ডিটক্স ওয়াটার বানিয়ে নিলাম। আর সেই সঙ্গে কিন্তু তোমার দাদাভাইদের চাটাও আমি দিয়ে দিয়েছি আগেই। আর আজকে চাটা জানো তো আমি বানাইনি, আজকে চাটা কিন্তু হাজব্যান্ডই বানিয়েছিল আর কি। তো হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা দুজনেই খেয়েছে। আর তারপরে কিন্তু আমি ডিটক্স ওয়াটারটা বানিয়ে একটু খেয়ে সরাসরি চলে গেছিলাম রান্না। আর তোমরা দেখতেই পেলে যেদিকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে কিন্তু কাঠের উনুনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। সেই সঙ্গে যে বাসি জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোও কিন্তু মেলে দিলাম। আর আজকে করেছিলাম একটু টমেটো দিয়ে টক ডাল, আর এর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর এইভাবে জানো তো টমেটোটা ভেজে কিন্তু ডালটা রান্না করলে ডালটা বেশ ভালোই হয়। বেশ অনেক দিন ধরে, তবে বলা যেতে পারে একটা ইউটিউবে একটা দিদিভাইয়ের ভিডিও দেখেই কিন্তু আমি এটা শিখেছিলাম। তো এইভাবে তারপর থেকে আমি ডালটা রান্না করি, কিন্তু সত্যি বলতে অনেকই সুন্দর লাগে। আর টমেটোর ডালটা কিন্তু আমরা বাড়ির প্রত্যেকেই খুবই ভালো খাই, শুধুমাত্র শাশুড়ি মা বাদে। ওনার আর কি পায়ের আঙুলটা একটু কেটে গেছে, তো এই কারণে টকটা আর কি খাচ্ছে না, টকটাকে একটু অ্যাভয়েড করে চলছে। আর আজকে দেখো নতুন একটা জিনিস রান্না করলাম, এটা কিন্তু আমরা কখনোই কোনোদিনও খাইনি, আমরা বাড়ির কেউই খাইনি। এটা হচ্ছে পুঁই মিটুলি, আমরা পুঁই ফল বলি, অনেকে পুঁই মিটুলি বলে। তো আমি সবাইকেই দেখি সবজিওয়ালা দাদার থেকে রাখতে, তবে আমি কিন্তু কখনো খাইনি, বা আমাদের এই বাড়িতেও কখনো আনা হয়নি, আর তেমনভাবে কখনো খাওয়া হয়নি। তো এটাকে আমি আর কি বান্ধবীর কাছে শুনলাম যে এটা কীভাবে রান্না করা হয়। তো যেভাবে বলে দিলাম আমি সেভাবে ঠিক রান্না করলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, বাড়ির প্রত্যেকে খেয়েছে, আমি, অন্বেষা, শাশুড়ি মা, হাজব্যান্ড সবাই কিন্তু খেয়েছি, এমনকি ঈশানও কিন্তু খেয়েছে। আমরা সবাই প্রত্যেকে একদম তৃপ্তি করে ভাত খেয়েছি। তো ইচ্ছে আছে আরও একদিন রাখবো, রেখে আবার রান্না করব। একটা জিনিস রান্না করার পর যদি বাড়ির সবাই খুব ভালো মতো খায় না, তাহলে দেখবে না নিজের রান্না করতেও ভালো লাগে, আর সেই জিনিসটা নিজের খেতেও ভালো লাগে। বাড়ির ওপর আজকে ইলিশ মাছ এসেছিল। মাছটা আর কি অনেকটাই ছোট, তো ছোট হলেও কি হবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। মাছটা খুবই ভালো। প্রথমে তো ভেবেছিলাম হয়তো মাছটা ভালো হবে না, কিন্তু তারপরে রান্না করে যখন ভাতটা মুখে দিলাম দেখলাম যে না, মাছটা সত্যিই ভালো। তো যাই হোক, কিছু মাছ আর কি, মাছের মাথা, লেজা, কাটা ফাটা সব রেখে দিয়েছিলাম। তো ওটার পরে আর রাখা হয়নি, ভেবেছিলাম অন্যদিন রান্না করব, তো ওটার পরে রাখা হয়নি। কারণ এই যে চাকগুলো রান্না করেছিলাম আলু আর বেগুন দিয়ে আর কি, মাছের পিসগুলো, তো ওটা তরকারিটা এত ভালো হয়েছিল, সবাই খুব ভালো খেয়েছে এবং অনেকটা কিন্তু শেষ হয়ে গেছিলো। আর যতটুকু তরকারি আর কি ছিল সেটা কিন্তু দুপুরে হতো না, এমনকি আমিও কিন্তু খেতে পেতাম না। তো ভাবলাম যে নিজে হাতে রান্না করছি, খাবো না, কেমন লাগে। তো যাই হোক, ওই যেই মাছগুলো আমি ফ্রিজে রেখেছিলাম সেগুলো বার করে কিন্তু পরে আলু ফুলকপিতে রান্না করেছিলাম, সেটা কিন্তু অফ ক্যামেরাতেই করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর দেখবে ইলিশ মাছ যদি ভালো হয় তাহলে খুব একটা তেল মশলা এগুলো কিন্তু লাগে না, এমনিতেই ইলিশ মাছ যেমন তেমন রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে। তবে মাছটা ছোট হলেও সত্যি বলতে অনেক অনেক মাছ আছে বড় হলেও খেতে ভালো লাগে না, তবে এই মাছটা ছোট হলেও আর কি বড় মাছের তুলনায় খেতে অনেকটাই ভালো। তো আজকের মতো রান্নাবান্না এখানে কমপ্লিট হয়ে গেল। করেছিলাম ওই যে টমেটো দিয়ে টক ডাল, সেই সঙ্গে পুঁই মিটুলি ভাজা, আর সেই সঙ্গে এই দেখো আলু বেগুন দিয়ে ইলিশ মাছ।
আর তারপরে ওই যে বললাম যে কটা কাটামাটা ছিল ওটা কিন্তু ফুলকপি আলু দিয়ে ঝোল বানিয়ে নিয়েছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে এখানে দেখো আমি এই যে কালি হাঁড়িটা নিয়ে বসে পড়েছি। আর খাওয়া দাওয়া প্রায় সকালে সবারই হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া বাকি আছে। আর আমি যেহেতু একবার ভাত খাই সেহেতু আমি এখনও ভাত খাইনি, একবারে স্নান ধান করে তারপরেই খাবো। আর অন্বেষাও তো পড়তে গেছে, ওর একবারে দুটো ব্যাচ করে বাড়ি আসবে, আর ওরও কিন্তু সেই খেতে খেতে দুপুর হয়ে যাবে, মানে ও আর আমি কিন্তু প্রায় একসঙ্গেই খেয়ে নিই। আমরা বাড়িতে মোটমাট ছোট বড় মিলে হচ্ছে 5 জন, আর সেই জায়গায় আমি হচ্ছে সবার গার্জেন আর সবাই কিন্তু আমার বাচ্চা। আসলে হচ্ছে আমার শাশুড়ি মা ভীষণই অসুস্থ, উনি কিন্তু কোনো কাজকর্ম করতে পারেন না। আর সেই সঙ্গে ঈশান অন্বেষা ওরা তো সারাদিন পড়াশোনায় ব্যস্ত থাকে, আর তোমার দাদাভাইও কিন্তু কাজে ব্যস্ত থাকে। তো কেউই কিন্তু আমাকে কোনোভাবেই হেল্প করতে পারে না, যে মানুষের শাশুড়িরা হেল্প করে বা শাশুড়ি এটা ওটা করে। আর আমার শাশুড়ি যেহেতু অসুস্থ সেহেতু কিন্তু উনি কিছুই করতে পারেন না। অ্যাকচুয়ালি ওনাকেই প্রায় ধরো বাচ্চাদের মতো ট্রিট করতে হয়, যেমন গরম জল করে দেওয়া, মানে তারপর ঠান্ডা জল আলাদা পাত্রে দেওয়া, তারপরে টাইম টু টাইম খেতে দেওয়া, যেটা আমার হাজব্যান্ড অনেকটা করে দেয়, ওর মায়েরটা বেশিরভাগটা হাজব্যান্ডই করে। আর আমি তো এদিকে রান্নাবান্না কাজকর্মে ব্যস্ত থাকি। তো আবার অসুস্থ হলে স্নান করানো সমস্তটাই কিন্তু ওনাকে আর কি একটা বাচ্চা মানুষের মতো ট্রিট করতে হয়। তারপরে আছে অন্বেষা, ও ছোট, আছে ঈশান, ও ছোট। আর এদিকে হাজব্যান্ডও ধরো মানে আমাকে কোনো রকমভাবে হেল্প করতে পারে না, তার কারণ ও হচ্ছে সারাদিন ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো সেক্ষেত্রে কিন্তু বাড়িতে ছোট বড় মিলে অনেকগুলো মানুষ থাকলে কি হবে, মানে প্রত্যেকেই কিন্তু আমার মানে ছেলে মেয়ের মতো ট্রিট করতে হয়। আর এইগুলো করতে করতে কিন্তু মানে অনেকটাই কষ্ট হয়ে যায়, আর সারাটা দিন কিন্তু এভাবে পার হয়ে যায়। এই যে 4টে বাচ্চা নিয়ে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই সারাদিন কিন্তু এক হাতে আমাকে সংসারটাকে সামলাতে হয়। আর তারপরেও কিন্তু বাইরে অনেক কাজ থাকে যেগুলো কিন্তু আমাকে একাই সামলাতে হয়। দেখো রান্নাবান্না, স্নান, খাওয়া দাওয়া, পুজো সমস্ত কিছু কমপ্লিট করে চলে গেছিলাম একটু আবৃত্তি ক্লাসে। তবে অনেক দিন পর আজকে আবৃত্তি ক্লাসে গেলাম, মানে অনেকটা দিন পর। ঘর ধরার পর থেকে তেমনভাবে যাওয়া হয়নি। তারপরে মাঝখানে হচ্ছে অনেকটা শীত পড়েছিল, ঠান্ডা পড়েছিল, সেক্ষেত্রে ঘর থেকে বেরোতে ইচ্ছা করছিল না। তো যেহেতু আজ মানে সামনে আমাদের আবৃত্তির পরীক্ষা, তো তার ফর্ম ফিল আপের কাজ বাকি ছিল, তো আজকে ইচ্ছা না থাকা সত্ত্বেও মানে অনিচ্ছা সত্ত্বেও কিন্তু আমাকে যেতে হয়েছিল। আসলে যার কেউ নেই তার সত্যি সত্যি মানে ভগবান থাকে, তার মধ্যে যেন ভগবান একটা আলাদাই পাওয়ার দিয়ে দেয়, যাতে সে এক হাতে সমস্ত কাজগুলোকে একদম ঠিকঠাক করে মেনটেন করতে পারে। এবং শখ, আনন্দ, আহ্লাদ এগুলো কিন্তু প্রত্যেকের মনেই থাকে। তো প্রত্যেকেই কিন্তু চায় যে আমি কিছু না কিছু করি বা আমার মনের শখটাকে আমি পূরণ করি। তো ঠিক তেমনি আমিও সেই ছোটোবেলা থেকেই ভাবতাম যে পৃথিবীতে যত কাজ আছে সমস্তটাই যদি আমি শিখতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো। মানে কোন কাজটা দিয়ে আমি ইনকাম করব সেটা বড় কথা নয়, যে আমি কি কি কাজ জানি এটাই হচ্ছে বড় কথা। মানে আমার ভেতরে কী আছে, আমার ইচ্ছে হয় যে পৃথিবীতে যা আছে আমি সব কিছু শিখবো। এবার সেটা তো আর সম্ভব না, তবে যতটা পারি আর কি আগ্রহ নিয়ে ততটা করার চেষ্টা করি। জানি আমি কোনো কিছু নিয়ে কোনোদিনও উন্নতি করতে পারিনি বা ভবিষ্যতে পারবো কি না জানি না, তবে ইচ্ছেটা আর কি মনের ভেতরে প্রবল থাকে, যেটা কিনা আমি সবসময় আর কি চেষ্টা করি যে কিছু না হোক সেই কাজটার উপর একটা অ্যাটাচমেন্ট আমার থাকুক। কিছুটা টাচ হলেও আমি বুঝতে পারবো যে এই কাজটা হ্যাঁ আমি এটুকু জানি, এরকম আর কি একটা ব্যাপার। যাই হোক, ভগবান হয়তো আলাদা পাওয়ার দিয়েছে বলেই আমি এতটা এনার্জি নিয়ে এত কাজ করতে পারছি। সেই সঙ্গে হাজব্যান্ডের হাতে হাতে পাইন বসানো, তার সঙ্গে সুতো ঘোরানো, সমস্তটাই কিন্তু এক হাতে সামলাই। ওই যে বললাম 4টে সন্তান নিয়ে কিন্তু কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া একের পর এক সমস্ত কাজগুলো কিন্তু আমাকে একাই সামলাতে হয়। তারপরে কিছুটা বিটের দেখতেই পেলে, বিট, গাজর, আমলকি, সেগুলো ওই যে প্রত্যেক দিন তো আর জুস বানিয়ে খাওয়া হয় না, খুব একটা আলসামি কাজ করে। তো ওই তোমার আইসক্রিমের মধ্যে ওটা ডিপ ফ্রিজে করে রেখে দিলাম। আর ওদিকে না আমি সেদ্ধ ভাত বসিয়েছি, আলু সেদ্ধ ভাত বসিয়েছি। আর ওইভাবে খেলে আমি জানি বিট গাজরটা একদম যদি প্রত্যেক দিন খাওয়া যায় তো তার কিন্তু বেনিফিটটা বেশি। এবার যেহেতু ওই মানে এতটাই কাজের চাপ থাকে, নিজের জন্য কিন্তু কখনোই সেরকমভাবে কিছু করা হয়ে ওঠে না। তো এই কারণে এইভাবেই রেখে দিই, মাঝে মাঝে ওখান থেকে বার করে করে খাই। আর ভাতটা বসিয়ে দিই। আজকে যেহেতু ভাত আটা রুটি করলে তো হাতে একটুও সময় পাওয়া যায় না, সেহেতু কিন্তু এই যে কিছু পেঁয়াজ কালি, সিম, তারপরে ফুলকপি, সবজিগুলো ছিল। তো ভাবলাম ভাতটা হচ্ছে, তো আমি সবজিগুলো কেটে কুটে একটুখানি গুছিয়ে রাখি, তাহলে কিন্তু এরপরে মানে যে কোনো সময় রান্না করলে আমি ওটা টুক করে বার করে রান্না
রান্নাটা করে ফেলতে পারি। এতে কিন্তু অনেকটা কাজও এগিয়ে যায় আর খুব কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে সমস্ত কাজকর্মগুলো করতে করতে আমার রাতের রান্নাটাও কিন্তু হয়ে গেছে। ভাত করেছি আর দুপুরে ডাল ছিল, মাছের ঝোল ওই ফুলকপি দিয়ে যেটা করেছিলাম সেটা অনেকটাই ছিল, আর ভাতে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর ডালও ছিল কিছুটা। তো ওটা দিয়ে কিন্তু রাত্রেবেলা সবাই খেয়ে নেবে, কোনো সমস্যা হবে না। আর আমি আবৃত্তি ক্লাস থেকে ফেরার পথে দুটো রুটি কিনে নিয়ে এসেছিলাম আমার জন্য আর কি। আমার আবার রাত্রেবেলা না ভাতটা খেতে একদমই ভালো লাগে না, কেন জানি না, অনেক বছরের অভ্যাস তো, ভাত খেলে যেন মানে অন্যরকম লাগে, ভালো লাগে। এমনি ধরো নিজের শরীরের কোনো যত্ন হচ্ছে না ওই ঘর ধরার পর থেকে, ঠিক মতো না মাথা আঁচড়ানো, না মুখে ক্রিম মাখা, না আয়না দিয়ে মুখটাও ভালো মতো দেখতে পাচ্ছি না, এতটাই সমস্যার মধ্যে রয়েছে জানো তো বন্ধুরা। তো কি আর করা যাবে, আর কিছুদিনের কাজ বাকি আছে, ওটুকু হলেই হয়তো মানে আমি শান্তি পাই। মানে কি বলবো, মানে না আছে কোনো বিছানাপত্র, না ঘর মোছা, না পুজো দেওয়া, কিছুই নেই। মানে একটা সংসারে যা যা কাজ থাকে এখন মানে আমি সমস্ত কাজ থেকে অবসর নিয়েছি। তবে এই অবসরটা না মোটেই ভালো লাগে না। সংসার মানে সংসার, আর সংসারের কাজগুলো যত নিয়মনিষ্ঠভাবে করব ততই কিন্তু মনের দিক থেকেও ভালো লাগে, আর সেটা কিন্তু সংসারের জন্য অনেকটাই ভালো। কারণ আমরা প্রত্যেকেই জানি যে সংসার করতে গেলে বা সংসারে কাজকর্ম করতে গেলে কিন্তু কিছু কিছু নিয়ম আমাদের মানতে হয়, যেটা কিনা সংসারেরই ভালো হয়। তো যাই হোক, এদিকে দুটো কৌটো ঘরে রেখেছিলাম, তো কৌটোগুলো আর পরিষ্কার করা হয় না, তো এরই মাঝে কৌটোগুলো ভালো করে পরিষ্কার করে বেসিনটাকেও মেজে তুললাম। আর সারাদিনের যত বাসনপত্র ছিল সেগুলো তো সব উপর করে রেখে দিয়েছিলাম এই গামলাটার মধ্যে। আর এখন যেহেতু রাত্রেবেলা খাওয়া দাওয়াটা হলে কিন্তু এই গামলার মধ্যে আবার এঁটো বাসন কটা রেখে দেবো, সেটা কিন্তু সকালবেলা ধোবো। এখন আর রাত করে আর দুদিন ধরে মাজা ঘষা হচ্ছে না, তবে গ্যাস, ওভেন, টপ কাউন্টার সবই পরিষ্কার করে মুছে ধুচ্ছি। তবে বাসনটা দুদিন ধরে আবার এরকম রেখেই দিচ্ছি, কারণ প্রত্যেক দিন না সব রকম করতে ভালো লাগে না। আর এত স্ট্রাগলের মধ্যে দিয়ে যাই তো মাঝে মাঝে সন্ধে লাগলে মনে হয় কি শুয়ে থাকি, মানে শরীরটা যেন আর দেয় না। কি করব, শুলে চলবে না, আবার রাতে রান্না বান্না থাকে, আর শীতের দিনে না একটু শুলে উঠতে আর ভালো লাগে না। বাসনপত্রগুলো জায়গায় গুছিয়ে নিলাম। আর এদিকে শাশুড়িমার ভাতটা বেড়ে নিচ্ছি, ওনাকে আগে ভাতটা দিয়ে দেবো। আর তারপরে তোমার দাদাভাই ঘরে একটু কাজ করছে, ছেলে পড়তে গেছে, মেয়ে একটা চ্যাপ্টার বললো শেষ করে তারপর ভাত খাবে। তো সবাইকে এরকম দিয়ে আমি রুটিটা খেয়ে নেব। চলো আজকের মতো এখানেই, টাটা, সবাই ভালো থেকো, অনেক সুস্থ থাকো, দেখা হবে কালকে।